আসসালামু আলাইকুম। আজ 13 মে 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। 313 জনকে নিয়ে মামুনুল হকের বাবরি মসজিদ প্রজেক্ট। IMF এর চাপে দাম বাড়ছে নিত্যপণ্যের। ইসলাম ধর্ম অবমাননা করায় 5 বছরের কারাদণ্ড। এবার বিস্তারিত। হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের বাবরি মসজিদ আবারও আলোচনায় উঠে এসেছে। জেল থেকে বের হওয়ার পর এ নিয়ে কোনো ধরনের মুখ না খুললেও সোশ্যাল মিডিয়ায় তার পুরনো একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। সেখানে অনেকেই এ নিয়ে কমেন্ট করছেন। মামুনুল হকের ওই প্রতিষ্ঠানের নাম জামিয়াতুত তারাবাহিয়া ইসলামিয়া। ক্যাম্পাসের সঙ্গে রয়েছে একটি মসজিদ, এটির নাম বাবরি মসজিদ। ভারতের ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের নামেই এটির নামকরণ করা হয়েছে। ক্যাম্পাস চত্বরে সবুজায়ন এবং বনায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। ক্যাম্পাসটির পাশেই রয়েছে ধলেশ্বরীর একটি শাখা নদী। ওই ক্যাম্পাসে একটি ভবনের কাজ নির্মাণ শেষ হয়েছে। রয়েছে খেলার মাঠ, পুকুর, পার্ক, লাইব্রেরি, হোস্টেল, একাডেমিক ভবন, মসজিদ সহ দৃষ্টিনন্দন আরও অনেক স্থাপনা। জানা গেছে এই প্রকল্পটির সকল খরচ 313 জন ব্যক্তি দিচ্ছেন। তাদের অনুদানে গড়ে উঠছে এই মাদ্রাসা এবং মসজিদ। এ বিষয়ে জানতে মাওলানা মামুনুল হককে বারবার ফোন করা হলেও পাওয়া যায়নি। তবে তার পরিবারের একটি সূত্র বলছে, মামুনুল হক গ্রেপ্তার হবার পর মাদ্রাসার কাজ থমকে ছিল। এখন তার মুক্তির পরে এ বিষয়ে আবারও জোরালো তৎপরতা চালানো হচ্ছে। এর চেয়ে বেশি তথ্য দিতে রাজি হননি কেউই। মুঘল সম্রাট জহিরুদ্দিন বাবরের আদেশে সেনাপতি মীর বাকি 1528 থেকে 29 মোতাবেক 935 হিজরি বর্ষে ভারতের উত্তরপ্রদেশের ফৌজাবাদ জেলার অযোধ্যা শহরে ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণের কয়েক শত বছর পর 1992 সালের 6 ডিসেম্বর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা প্রায় 500 বছরের প্রাচীন এই পবিত্র মসজিদটিকে নির্মমভাবে শহীদ করে। হিন্দুদের দাবি, বাবরি মসজিদের জমিতে তাদের রাম মন্দির ছিল। 2010 সালে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে উচ্চ আদালত হিন্দু মুসলমানের মাঝে মসজিদটি ভাগ করার রায় দেয়। এর রায় নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ড উচ্চ আদালতে আপিল করলে গত বছরের 9 নভেম্বর দেশটির সুপ্রিম কোর্ট শহীদ বাবরি মসজিদের জমিতে হিন্দুদের রাম মন্দির নির্মাণের রায় ঘোষণা করে। 500 বছরের স্মৃতি বিজড়িত শহীদ বাবরি মসজিদের সেই রক্তস্নাত ইতিহাস ধারণ করে রাজধানীর কেরানীগঞ্জের কালাতিয়ায় জামিয়াতুত তারবিয়াহ মাদ্রাসা ক্যাম্পাসে বাবরি মসজিদ নামের একটি সুবৃহৎ মসজিদ নির্মাণ শুরু করেন মাওলানা মামুনুল হক। 3 বিঘা জমির উপর নির্মিতব্য ইতিহাসের স্মারক এই মসজিদটির জমি ক্রয় ও নির্মাণ ব্যয় নির্বাহে 313 প্রতিষ্ঠাতা সদস্যই এর অর্থায়ন করছেন। এদিকে 2021 সালে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের 2টি ব্যাংক অ্যাকাউন্টে অর্থদাতা 313 জন ব্যক্তিকে চিহ্নিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ওই সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি AKM হাফিজ আক্তার বলেছিলেন, হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় অর্থ দিয়ে সহযোগিতা করা 313 জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা মামুনুল হকের 2টি ব্যাংক অ্যাকাউন্টে 6,47 লাখ টাকা দিয়েছেন। তিনি আরও জানান, টাকার উৎস শনাক্ত হয়েছে। টাকাগুলো হেফাজতের সাংগঠনিক কাজে ব্যবহার করা হয়েছে বলে মামুনুল হক রিমান্ডে জানিয়েছেন। আগামী অর্থবছর থেকে সব রকম পণ্য ও সেবায় অভিন্ন হারে মূল্য সংযোজন কর ভ্যাট নির্ধারণ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর ফলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ের বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে ভ্যাটের হার হবে 15%। নতুন অর্থবছরে এই ঘোষণা দেয়া হলেও সিদ্ধান্তটি পর্যায়ক্রমে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শ মানতে গিয়েই NBR-কে এমন পদক্ষেপ নিতে হচ্ছে। গতকাল রোববার অর্থমন্ত্রীর সঙ্গে NBR কর্তাদের বৈঠকে এ বিষয়ে সম্মতি পাওয়া গেছে। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে বিভিন্ন পণ্য ও সেবা ভেদে 3, 5, 7.5, 10 ও 15% হারে ভ্যাট আদায় করে NBR। নতুন প্রস্তাব কার্যকর হলে সব পণ্য ও সেবায় 15% হারে ভ্যাট দিতে হবে। এ বিষয়ে মতামত চাওয়া হলে NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ বলেন, 2012 সালের ভ্যাট আইনে সব খাতে 15% করার কথা ছিল।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে 2019 সালে এসে বাস্তবায়নের ক্ষেত্রে সব পরিবর্তন করে ভিন্ন ভিন্ন হার করা হয়েছে। আগামী বাজেট থেকে অভিন্ন হার কার্যকর করার সিদ্ধান্ত তারাই নেবে যারা IMF এর পরামর্শ বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, আসলে পুরো বিষয়টি এনবিআর ও ব্যবসায়ীদের বোঝাপড়ার উপর নির্ভর করছে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ভ্যাটের অভিন্ন হার থেকে সরে এসেছিল সরকার। এবার IMF এর পরামর্শে আবার সেদিকে এগোচ্ছে। তবে অভিন্ন ভ্যাট কার্যকর করা হলে দেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি মাহবুবুল আলম। এনবিআর এর উদ্যোগ সম্পর্কে মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, বর্তমানে ভ্যাটের বিভিন্ন হার রয়েছে, যেমন রেস্তোরাঁর ক্ষেত্রে 7.5%, কিছু ক্ষেত্রে 5%। সব ক্ষেত্রে ভ্যাটের হার 15% করা হলে ব্যবসা বাণিজ্যের খরচ বেড়ে যাবে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে খরচ বেড়ে গেলে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের 5 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 2020 সালে করা মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক AM জুলফিকার হায়াত সোমবার এই রায় ঘোষণা করেন। বিচারক রায়ে উল্লেখ করেন, তিথি সরকারের আগের 21 মাসের কারাভোগ বর্তমান সাজা থেকে বাদ যাবে। এছাড়া তাকে 1 বছরের জন্য প্রবেশনে রাখার আদেশ দেয়া হয়। এ সময় নিয়মিত প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে তাকে। আবু মুসা রিফাত নামের এক ব্যক্তি 2020 সালের 5 নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছিলেন। অভিযোগে বলা হয়, তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী। তিনি ওই বছরের 16 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার দপ্তর সম্পাদক ছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়। একই অভিযোগে 2020 সালের 26 অক্টোবর জবির রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং ওই শক্তির নির্দেশে তারা বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা আজকে কুক্ষিগত করেছে, দলীয়করণ করেছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে BCS দিয়েও চাকরি পায় না। তাদের DNA টেস্ট করা হয়। তারা কোন দলের, তাদের বাবা, মামা, চাচা, ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে আপনার চাকরি হবে না পাশ করেও, কোয়ালিফাই করেও। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না, আর সেটা লাখ লাখ টাকা। একজন স্কুলের পিয়নের চাকরি 15 লাখ টাকার নিচে হয় না। এমন অবস্থায় তারা দেশটাকে নিয়ে এসেছে। খালেদা জিয়ার ওপর সরকারের প্রতিহিংসামূলক নিপীড়ন চালানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে কটাক্ষ করে মির্জা ফখরুল বলেন, প্রতিবার নির্বাচনে তারা এক একটা নতুন নতুন কৌশল গ্রহণ করে। এবার করা হয়েছে ডামি নির্বাচন। গৃহপালিত বিরোধী দলও তারা ঠিক করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, সাময়িকভাবে হয়তো আন্দোলনে কিছুটা ভাটা পড়তে পারে। অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু হবে। আরে আন্দোলন তো চলছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার জন্যই আসবেন বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু সরকারের সঙ্গে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে কোন অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে তা তাকে পরিষ্কার করে বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পরিচালনা করছে জনগণের সরকার। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো। দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না।
21 আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনেকে বলে থাকে যে সততার কোনো মূল্য নেই, কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে বিউটি অফ অনেস্টি বলে একটা কথা আছে, সততারও একটা সৌন্দর্য আছে। সততার বিনিময়ে আজকে এই মুহূর্তে হয়তো কোনো প্রতিদান পাবেন না, কোনো লাভ হবে না, কিন্তু আমি নিশ্চিত করছি যে সৎ যদি থাকেন, আপনি যদি সততার মধ্য দিয়ে চেষ্টা করেন, তাহলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো একদিন আপনি এর প্রতিদান পাবেন, সুফল পাবেন। সুতরাং আসুন সততার বিকল্প অন্য কোনো কিছু না খুঁজে সততাকে আঁকড়ে ধরি, নিজে সৎ হই, অন্যকে সৎ হবার সৎ উপদেশ দেই। ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ পালিত হচ্ছে। ইসরায়েলের সবচেয়ে কাছের মিত্র খোদ আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে, এমনকি তা ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশে দেশে। ইতোমধ্যেই বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ বড় আকার ধারণ করেছে। ঘটেছে বিশ্ববিদ্যালয় দখল করে ফেলার মতো ঘটনাও, যাতে সমর্থন দিয়েছেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপকরাও। চলমান এ আন্দোলনে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অন্তত 50 জন অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব কর্মকর্তাদের অনেকে পুলিশের কাছে মারধর ও হেনস্থার শিকারও হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আন্দোলনে অংশ নেয়া এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় এই দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের জেরে ধরপাকড় ও শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 29 এপ্রিল ক্যাম্পাস থেকে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এ সময় অন্তত 13 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শিক্ষার্থীদের গ্রেপ্তার করতে গেলে এগিয়ে আসেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক কার্লিন ফলিন। তবে পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করে, তাকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরা হয়। এরপর তাকে আটকের পর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্টিভ তামারি নামের এক অধ্যাপককেও গ্রেপ্তার করে পুলিশ। বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন ওই অধ্যাপক। তাকে আটকের সময় শারীরিক হেনস্থাও করা হয়। সংবাদ মাধ্যম জানিয়েছে, পুলিশের মারধরে ওই অধ্যাপকের পাঁজর ও ডান হাত ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রে অধ্যাপকদের সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস জানিয়েছে, অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। সিএনএন জানিয়েছে, গত 18 এপ্রিল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আন্দোলন চলছে, যা ইতোমধ্যে অন্তত 50 ক্যাম্পাসে ছড়িয়ে গেছে। এ সময়ে 2400 এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। অধ্যাপকদের দাবি, কিছু ক্ষেত্রে তারা তাদের নিজস্ব বিশ্বাসের ভিত্তিতে প্রতিবাদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া অন্যরা বলেন যে তারা তাদের ছাত্রদের সমর্থন দেখানোর জন্য উপস্থিত হয়েছিলেন। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির রাফা শহর। গাজার দক্ষিণাঞ্চলেও এই শহরেই ইতোমধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল। আর এরই জেরে শহরটি ছেড়ে ইতোমধ্যেই পালিয়ে গেছেন 3 লাখ মানুষ। জাতিসংঘ এই তথ্য সামনে এনেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার অন্যান্য অংশ থেকে এসব মানুষ এখানে আশ্রয় নিয়েছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 3 লাখ মানুষ গত সপ্তাহে রাফা থেকে পালিয়ে গেছে বলে গাজায় ফিলিস্তিনিদের সাহায্যকারী জাতিসংঘের প্রধান সংস্থা রোববার জানিয়েছে। ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের এই শহরটি গত 7 মাস ধরে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের কাছে আশ্রয়স্থল হয়ে উঠেছে। ইসরায়েলি সরকার রাফা এবং গাজার অন্যত্র নতুন স্থানান্তর আদেশ জারি করার কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেয় UNRWA নামে পরিচিত জাতিসংঘের সংস্থা। আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী শহরটিতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে বলে গত কয়েকদিনে আশঙ্কা আরও গভীর হয়েছে। মূলত লাখ লাখ ফিলিস্তিনের আশ্রয়স্থল হয়ে ওঠা রাফা শহরে বড় ধরনের হামলার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্ব খাদ্য কর্মসূচি রোববার সেই সতর্ক বার্তাগুলোর কথাই বলেছে। একই সঙ্গে সংস্থাটি বেসামরিক লোকদের বাস্তুচ্যুত হওয়ার বিষয়ে উদ্বেগও প্রকাশ
করেছে এবং বলেছে রাফাতে পুরো মাত্রার আক্রমণ হবে বিপর্যয়কর। সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় লিখেছে, রাফার পরিবারগুলো আবারও সরে যাচ্ছে, আশ্রয়, খাবার ও পানির সন্ধান করছে। গাজা উপত্যকার বৃহত্তম টেলিযোগাযোগ সংস্থা প্যালটেল রোববার বলেছে, ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দক্ষিণ গাজার কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং ক্রুরা যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবাগুলো পুনরুদ্ধার করার জন্য কাজ করছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের কর্মীরা যুদ্ধের সময় গাজায় কাজ করছে। এই সংস্থাটিও সোশ্যাল মিডিয়াতে বলেছে, রাফা ইন্দোনেশিয়ান ফিল্ড হাসপাতালের শেষ 22 রোগীকে অন্যান্য চিকিৎসা কেন্দ্রে রেফার করা শুরু করেছেন তারা, কারণ তারা আর তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না। গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং রাফা শহরের 3টি বড় হাসপাতালের মধ্যে যে একটি হাসপাতাল ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের আগে আংশিকভাবে কাজ করছিল সেটিও ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। এদিকে গত সোমবার থেকে রাফা ঘিরে তীব্র বোমাবর্ষণ এবং লড়াই চলছে। মূলত গত সপ্তাহের প্রথম দিকেই ইসরায়েলি সৈন্যরা তাদের অভিযানের শুরুতে মিশরের সাথে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় এবং পরে তা বন্ধ করে দেয়। এতে করে সাহায্য প্রবাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তখন থেকে রাফা শহরে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গত শনিবার রাফা এবং উত্তর গাজার একটি অংশে লিফলেট ফেলে মানুষকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী রাফাতে অবস্থানরত গাজাবাসীকে অস্থায়ীভাবে আল মাওয়াসিতে সম্প্রসারিত মানবিক এলাকায় সরে যেতে বলেছে। রাফা শহরের উত্তরের এই উপকূলীয় এলাকাটি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নিরাপদ বা সুসজ্জিত নয় বলে জাতিসংঘ এবং আন্তর্জাতিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, বেসামরিক নাগরিকদের রাফার অনিরাপদ অঞ্চলে সরিয়ে নিতে বাধ্য করা অসহনীয়। এটি ভয়াবহ মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।